এখন আমি আলোচনা করব যে ইকবাল এবং পারভেজ হুডবয় যে ইকবালকে মানে তিনি এত বই পড়েছিলেন আল্লামা ইকবাল যে রবীন্দ্রনাথ পর্যন্ত তার সাথে ডিবেটে জড়াননি। রবীন্দ্রনাথকে প্রায় সমালোচনা করতেন ইকবাল, কিন্তু রবীন্দ্রনাথ ইকবালের সমালোচনা করার সাহস পাননি। তো তিনি যখন পাকিস্তান প্রস্তাব করেন তখন কিন্তু রবীন্দ্রনাথ তার সমালোচনা করার সাহস পাননি। তো এহেন জ্ঞানী একজনকে পারভেজ হুডবয় নামে একজন পাকিস্তানি বৈজ্ঞানিক, তিনি মানে ফিলোসফিতে তেমন কিছু পড়াশোনা নয়, অথচ তিনি তাকে বোঝানোর চেষ্টা করতেছেন যে আল্লামা ইকবাল ফিলোসফিকে ঘৃণা করতেন। ব্যাপারটা এরকম নয়। আল্লামা ইকবাল ডক্টর ইকবাল তিনি বলেছিলেন যে অর্গানাইজার অফ হিউম্যান নলেজ হলো গিয়া কারা, সেটা হলো গিয়া জার্মানরা। তো জার্মান থেকেই কিন্তু কবিতার শ্রেষ্ঠত্ব। আর এই বাংলায় যে কবিতার যে এত দুরবস্থা, তার পিছনে জার্মান দর্শন না বোঝার একটা কারণ আছে। যেমন শেলি, কিটস, বায়রন, ওয়ার্ডসওয়ার্থ সবাই জার্মান দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন, এবং কিন্তু বাঙালি শেলি, কিটস, বায়রন, ওয়ার্ডসওয়ার্থ কাউকেই বোঝে না। এটা একটা সমস্যা আছে। আপনি ওই বিষ্ণুদে, তারপরে ওই অমিয় চক্রবর্তী পর্যন্ত, তারপরে পর্যন্ত, অমিয় চক্রবর্তীর মধ্যে কিছুটা জার্মান দর্শন আসছে, কিন্তু এই যে বাকিগুলা যে বিজয় দাস, যে সুধীন্দ্রনাথ দত্ত, তারপরে এই নাম কি বলে, আর যত ওই প্রেমের মিত্র, ঠিক আছে, এরা সবাই কিন্তু জার্মান দর্শন বুঝেননি। জার্মান দর্শন বুঝতে গেলে জার্মান দর্শনে কিন্তু 3টে স্টেপ আছে, এটা বুঝতে হবে। জার্মান দর্শনে ফিলোসফির উপরে পোয়েম, পোয়েট্রি, ফিলোসফির উপরে পোয়েট্রি, পোয়েট্রির উপরে রিলিজিয়ান, এই জিনিসটা বুঝতে হবে। জার্মান দর্শনে রিলিজিয়ানের স্থান বা প্রফেসির স্থান সবচেয়ে উপরে। তো এই প্রফেসি কিন্তু বাংলাতে তেমনভাবে আসেনি। তার ফলে কী হয়েছে, বাঙালি কিন্তু এখন আর লিডারশিপ নিতে পারতেছে না। জার্মানিতে বা ইংল্যান্ডে বা আমেরিকাতে বাঙালি যেমন তেমন একটা সুবিধাজনক পজিশনে নাই। যেমন এই ঋষি সুনাক, একজন পাঞ্জাবি, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, এখনও লন্ডন শহরের মেয়র আছেন সাদিক খান। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে যে এই লিডারশিপের কিন্তু 3টে ধাপ আছে। একটা ধাপ হলো ফিলসফি, তারপরে পোয়েট্রি, তারপরে রিলিজিয়ান। তো এই পোয়েট্রি এবং রিলিজিয়ান, এই ফিলসফির মধ্যে পার্থক্যটা কি, এই জিনিসটা যেহেতু পারভেজ হুডবয় বুঝতেও পারেননি, ফলে তিনি করতেছেন কি, পারভেজ হুডবয় তিনি কিন্তু ওই বলতেছেন যে আল্লামা ইকবাল ফিলোসফিকে ঘৃণা করতেন। আরে বাবা, ফিলোসফি তিনি এত পড়া পড়েছেন যে তিনি এই উইটগেনস্টাইন, তারপরে আরেকজন আছেন বার্টন রাসেল, এবং নাম কি বলে হোয়াইটহেড, ম্যাকটেগার্ট, তারপরে গ্রিন, এদের নিয়ে প্রচুর কথাবার্তা বলেছেন। যে শেলি, কিটস, বায়রন সম্পর্কেও বলেছেন। গেটেকে তো তিনি সূর্য বলেছেন। তাহলে এই যে তারপর দান্তের উত্তর দিয়েছেন তিনি শেষ বয়সে আইসা, সেটার নাম হলো জাভেদনামা। তা কাজেই তিনি এখানে এই পারভেজ হুডবয় একজনকে তিনি আবার সাক্ষী মানছেন, সেটা হলো গিয়া তার ছেলে জাভেদ ইকবাল। ফিলোসোফার হিসেবে কেউ বলবে না জাভেদ ইকবাল খুব জ্ঞানী, কিন্তু ইকবাল তো বলেইছিলেন যে আমার দর্শন বুঝতে গেলে 5 জনের পড়াশোনা করা লাগবে, 5 জনকে পড়াশোনা করলে আমার দর্শন কিছুটা বুঝে আসবে। সেটা হলো গিয়া যে গেটে, এই যে নাম কি বলে, হেগেল, গেটে, গালিব, ওয়ার্ডসওয়ার্থ, বেরিল। তাহলে এই 5 জনকে যদি এই 5 জন কি এই জাভেদ ইকবাল যে ইকবালের ছেলে, সেটা বুঝেছেন? তাহলে জাভেদ ইকবাল কী করে বুঝবেন যে ইকবালকে বোঝা একটা সাধনার ব্যাপার, একটা তপস্যার ব্যাপার। এখন যদি এই রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথকে দিয়া, আর রবীন্দ্রনাথের মতো এত হাই স্ট্যান্ডার্ড, যার এত পড়াশোনা, তার স্বীকৃতি নেওয়া হয়, তাহলে এটা একটা গাধার মতো কাজ। সেই ধরনের গাধার মতোই কাজ করেছেন এই নাম কি বলে, এই পারভেজ হুডবয়। কারণ ইকবাল উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং রবীন্দ্রনাথের যে ফেম, তার থেকে ইকবালের ফেম, ইকবালের ফ্যান ফলোয়ার আরও বেশি। এই জিনিসটা বুঝতে হবে। রবীন্দ্রনাথ শুধু বাংলা, ঢাকা, কলকাতায়, এই 2টা শহর, কিন্তু যদি আপনি ব্যাঙ্গালোর, তারপরে এই নাম কি বলে লখনউ, দিল্লি, লাহোর, তারপরে এই যে নাম কি বলে এই হায়দ্রাবাদ, তা যত মানে শুধু বাংলা বাদ দেওয়া বাকি তামাম ভারত পাকিস্তানে ইকবাল মশহুর। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে ইকবালের ফ্যান ফলোয়ার অনেক বেশি, এবং ইকবালকে বুঝতে গেলে যেরকম সে শর্ত রেখেছেন, রবীন্দ্রনাথ কিন্তু এরকম শর্ত রাখেননি। রবীন্দ্রনাথকে অনেকেই ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভে তার কবিতা ব্যাখ্যা করেছেন। রবীন্দ্রনাথ বলছে এটা হতে পারে, কিন্তু ইকবালকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে এটা একটু বুঝাই দেন, বলছে আমি তোমার জন্য
লিখিনি, আমি আগামীর কবি, আমি আগামী আগামী লোকেরা আমার কথাগুলো বুঝলে আমি খুশি হব, তোমার জন্য এটা লেখা হয়নি। কারণ তিনি জানতেন যে এদেরকে বোঝাইতে গেলে আমি নতুন কবিতা নতুন বই আমি লিখতেই পারবো না। তাহলে এই যে তিনি বইয়ের পর বই পড়ে গেছেন, হ্যাঁ তিনি এত বই পড়েছেন যে তারপরে যখন তিনি পাকিস্তান প্রস্তাবটা করলেন এবং তিনি যখন এই নেহরুর সাথে ডিবেটে গেলেন, তখন কিন্তু নেহরু বা নাম কি বলে রবীন্দ্রনাথ বা শরৎ বা প্রমোদ, এরা চারজনই বেঁচে ছিলেন। এরা কিন্তু কেউ ইসের সাথে ডিবেটে যেতে সাহস পাননি। কার সাথে? ইকবালের সাথে। ইকবালের পড়াশোনা লজিকগুলো এতখানি আই ওপেনিং ছিল, মানে যেন কুয়াশার বুকে সূর্যোদয় এরকম একটা। তো যখন এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে মানে আইনস্টাইন কে বার্ট্রান্ড রাসেল বলেছেন সূর্যোদয়, কিন্তু যারা উত্তর ভারতের লোক তাদের কাছে কিন্তু এই মানে ইকবালের দর্শনটা ওইরকম সূর্যের দর্শনের মতো। কিন্তু সূর্যকে বুঝতে গেলেও তো মিনিমাম একটা ব্যাকগ্রাউন্ড থাকা উচিত, সে মিনিমাম ব্যাকগ্রাউন্ড পারভেজ হুডভয়ের নাই। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে পারভেজ হুডভয় যে জাভেদ ইকবালের তিনি বলতেছেন যে তিনি ফিলোসফাকে ঘৃণা করতেন, কিন্তু ইকবাল কি বলতেছেন যে আত্মার হো, রুমি হো, গাজালি হো, তাহলে কুছ হাত নেই আতা বেআয় শায়ের গাই। তাহলে তিনি রাত জাগার কথা বলতেছেন, ইকবাল পড়াশোনার কথা বলতেছেন। ইকবাল বারবার বলতেছেন যে হিন্দুস্তান বার নেই সামজো তুই মিট যাওগে, দাস্তান ভি নেই হোগা দাস্তান হবে, তোমাদের কাহিনীও কোনো কাহিনীতে থাকবে না। হ্যাঁ, তিনি ফিলোসফিকে ছোটো করেছেন কার তুলনায়, সেই জিনিসটা বুঝতে হবে। সেটা হলো গিয়া ইসের তুলনায়, নাম কি বলে, এই ফিলোসফি ছোটো করেছেন কবিতার তুলনায়। তো ঠিক এইরকমই যে এই রবীন্দ্রনাথ যখন ইকে পিগমি বলেছে রাজা রামমোহন রায়, তখন রবীন্দ্রনাথ জিজ্ঞেস করেছিলেন মহাত্মা গান্ধীকে যে আপনি তো আমার যে ধর্মগুরু, মানে রাজা রামমোহন রায় তো ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন আর রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম ধর্মের। তো বলছে যে আপনি যখন রাজা রামমোহন রায়কে ছোটো করেছেন, আপনার কোনো ইসে আমি যেতে পারি না, আপনার কোনো আন্দোলন শরিক হতে পারেনি। তখন মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমি আপনাকে আপনার ধর্মগুরুকে ছোটো করেন, তিনি অনেক বড় মানুষ, কিন্তু তিনি ঈদের তুলনায় পিগমি। কাদের তুলনায় পিগমি? সেটা হলো গিয়া এই যে কবির দাদু নানক। তো কবির দাদু নানক ঠিক ওই রকমই যে ফিলোসফি নিজে একটা মহান ব্যাপার, কিন্তু কবিতার তুলনায় সেটা অতখানি মজবুত না। কবিতার যদি মানে সমুদ্র হয়, তাহলে এটা হলো গিয়া মানে একটা নদীর মতো, বা ওই কবিতা যদি সূর্য হয় তাহলে ফিলোসফি হলো বাতির মতো। তাই কাজেই এই জিনিসগুলো বুঝতে হবে পারভেজ হুডভয়কে। তখন কি হবে যে আর পারভেজ হুডভয় বা এরকম আরও অনেক মূর্খই আরও অনেক কথাবার্তা বলবে, কিন্তু আমাদেরকে ওই কবিতা এবং দর্শনের ইগুলো বুঝতে হবে। যেমন এই হেগেল কিন্তু যত যাই বলুক সে কিন্তু দার্শনিক, আর গেটে একজন কবি। তো হেগেল কবি, এই যে যেমন 5 জনের কথা বলেছেন, প্রথমেই তিনি হেগেলের কথা বলছেন, তারপরে তিনি বলছেন গেটে। তার মানে কি হেগেল গেটে দুজনকে একসাথে বুঝলে জার্মান দর্শনকে বোঝা যায়। আর তার পিছনে আছে কান্ট। তাহলে হেগেল গেটে কান্ট এই 3 জন হলো জার্মান সূর্য। এই জার্মান 3 জন সূর্যকেই কিন্তু এই পারভেজ হুডভয় বোঝেন না, কিন্তু তিনি আল্লামা ইকবালকে বুঝতে গেছেন। আর রাত জায়গা তিনি ওই বইগুলোও পড়েন নাই, যার যে আবার ওই খুরম এলাহি কিন্তু এই কথাটা বলেও দিয়েছেন যে তার 6 গেটারের মতো নলেজ এই আল্লামা ইকবাল সম্পর্কে। কারণ আল্লামা ইকবাল এতটাই জ্ঞানী ছিলেন যে রবীন্দ্রনাথ পর্যন্ত তার সমালোচনা করতে সাহস পাননি। প্রমোদ চৌধুরীতে অনেক ফিলোসফি লিখেছেন, প্রমোদ চৌধুরী অনেক উর্দু মেশানো তার আছে, প্রবন্ধ আছে, চারিয়ারি কথা, ঠিক আছে, তারপরে তেলনুল লাকড়ি, এগুলো ইসের প্রবন্ধ, এই নাম কি বলে, প্রমোদ চৌধুরী। কিন্তু ইকবালের সমালোচনা করা সাহস পাননি। কাজেই আর 1930 সালের পরতে দেখবেন যে তার এই চিন্তাশীল প্রবন্ধই বন্ধ হয়ে গেছে। কারণ 1930 সালের পাকিস্তান প্রস্তাবে তিনি ওয়ার্ল্ড ফিলোসফি এত চমৎকারভাবে ডিসকাস করেছেন, কাজেই বলাই অপেক্ষা রাখে না যে এই প্রমোদ চৌধুরীর থেকে ইকবাল অনেক বেশি দার্শনিক, অনেক বেশি কবি। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।